A 65-year-old white male who is a chronic smoker presents with low back and hip pain. His serum alkaline phosphatase level is 1000 international unit per liter, calcium 2.25 millimole per liter, and phosphate 1.2 millimole per liter. ESR 15 millimeter per hour. Other liver function tests are normal. He also complains of difficulty in hearing. পেশেন্টের মেইন কমপ্লেক্স হলো লো ব্যাক পেইন অ্যান্ড হিপ পেইন, বয়স 65 বছর, সাথে হিয়ারিং ডিফিকাল্টি আছে। আর ইনভেস্টিগেশন রিপোর্টের মধ্যে এএলপিটা বেশি। যদিও এগুলো নর্মাল ভ্যালু দেওয়া নাই এখানে, তবে পরীক্ষা হলে নর্মাল ভ্যালু ইউজুয়ালি দেওয়া থাকে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখানে ক্যালসিয়াম এবং ফসফেট এই দুটো আছে নর্মাল আছে, শুধুমাত্র আইসোলেটেড এএলপি বেশি। এক্সেলেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে প্যাজেট ডিজিজ অফ বোন। এটা এটাকে অনেকবার আলোচনা করা হয়েছে যে ওল্ড এজের পেশেন্ট যদি বনি পেইন থাকে, সেটা হতে পারে ব্যাক পেইন, অনেক সময় থাই পেন বা হিপ পেনের কথা বলা থাকতে পারে, সাথে যদি আইসোলেটেড এএলপি রেজ থাকে, তাহলে মোস্টলি ডায়াগনোসিস হচ্ছে প্যাজেট ডিজিজ অফ বোন। নর্মালি হচ্ছে এএলপি আমরা জানি যে 3টা সোর্স থেকে ইউজুয়ালি আসে। একটা হচ্ছে প্লাসেন্টা, একটা হচ্ছে বোনস, আর একটা হচ্ছে হেপাটোবিলারি চ্যানেল বা বিলারি চ্যানেল। মানে প্লাসেন্টা থেকে যখন আসে ইউজুয়ালি প্রেগনেন্সিতে এএলপিটা রেজ থাকতে পারে। বনি যে কোনো প্যাথোলজি হলে এএলপি বাড়তে পারে। একটা হচ্ছে biliary ক্ষেত্রে হচ্ছে অবস্ট্রাকটিভ, যদি কোনো প্যাথোলজি থাকে সেক্ষেত্রে এএলপি বাড়তে পারে। তাহলে অবস্ট্রাকটিভ কজে এএলপি বাড়লে এর সাথে হচ্ছে আমাদের জিজিটিও বাড়বে, এবং আদার লিভার ফাংশন টেস্ট এগুলো ইউজুয়ালি অ্যাবনর্মাল থাকে। সেখানে যেহেতু আলাদা করে বলাই আছে যে আদার লিভার ফাংশন টেস্ট সবগুলো নর্মাল, সো মোস্ট লাইকলি এটা হয় প্লাসেন্টাল অরিজিন অথবা বনি অরিজিন। সেটা মেল পেশেন্ট প্রেগনেন্সি কোনো কথা নেই, তাহলে এটা বনি অরিজিনই হবে। এখন বনি রিলেটেড কোন ডিজিজ আছে এটার উপর ডিপেন্ড করবে। ক্যালসিয়াম ভ্যালু এটা আসলে ল্যাব টু ল্যাব ভ্যারি করে, সো এটা এখানে অত সিগনিফিকেন্ট না। এটা বেশির ক্ষেত্রে ভ্যালু দেওয়া থাকবে। A 24-year-old Nigerian complains of right hip pain. Blood tests show a hemoglobin level 80 gram per liter. Blood film shows target cells, sickle cells, and reticulocytes. An X-ray shows loss of the right femoral head with periarticular sclerosis. তাহলে ইয়ং পেশেন্ট, মেইন প্রেজেন্টেশন হচ্ছে হিপ পেইন নিয়ে, আর হিমোগ্লোবিন আছে 8 গ্রাম পার ডেসিলিটার। পিভিএফ এ তার আছে টার্গেট সেল, সিকল সেল, আর একটা আছে রেটিকুলোসাইটোসিস। আর এক্স-রে করে কি পাওয়া গেছে? লস অফ ফিমোরাল হেড উইথ পেরিয়ার্টিকুলার স্ক্লেরোসিস। ফার্স্ট হচ্ছে পেশেন্টের মেইন ডায়াগনোসিস কি? হিমোগ্লোবিন কম আছে, পিভিএফ আছে টার্গেট সেল, সিকল সেল অ্যান্ড রেটিকুলোসাইটোসিস। তবে এটা সিকল সেল ডিজিজের পেশেন্ট। সিকল সেল ডিজিজের পেশেন্টের বিভিন্ন রকমের কমপ্লিকেশনস হইতে পারে। এখন এখানে যে বর্ণনা দেওয়া আছে এক্স-রেতে, লস অফ ফিমোরাল হেড উইথ পেরিয়ার্টিকুলার স্ক্লেরোসিস। যদি ফিমোরাল হেডের লস হয় বা ফিমোরাল হেডটা যদি মার্জিন ইরেগুলার হয়, এটা হচ্ছে ফাইন্ডিংস অফ অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট, এবিএন। অ্যাভাসকুলার নেক্রোসিসে এই ধরনের ফাইন্ডিংস পাওয়া যায়।
এখন এখানে হচ্ছে এটা মেইন গুলো। তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিসের কজ কি কি আছে? আমরা এর আগে একটা ক্লাসে পড়ছিলাম যে মোস্ট কেসে ইউজুয়ালি স্টেরয়েডের কথা বলা থাকে। এছাড়া অ্যালকোহলিক হইতে পারে, পেশেন্টের কেমোথেরাপি হিস্ট্রি থাকতে পারে। আর হেমাটোলজিক্যাল ডিজিজের মধ্যে আমরা একটা বলছিলাম যে সিকল সেল ডিজিজে পেশেন্টের অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। সিকল সেল ডিজিজের সিনারিও দিয়ে অনেক সময় অ্যাভাসকুলার নেক্রোসিসের প্রশ্ন আসতে পারে। সিকল সেল ডিজিজের বাকি যে কন্ডিশন আছে বেশিরভাগই হয় হচ্ছে যে ডিউ টু ইসকেমিয়া। এই সিকল সেল যেগুলো থাকে এগুলোর শেপ হচ্ছে অ্যাবনর্মাল। এই সেলগুলো একটার সাথে একটা লেগে সিকলিং করে ফেলে এবং বিভিন্ন যে মাইক্রো ভেসেলস গুলো আছে, ছোট ছোট ভেসেলস সেগুলো অবস্ট্রাকশন করে ফেলে। তখন সেখানে ইসকেমিয়া ডেভেলপ করে। এটা হইতে পারে কোনো সলিড অর্গানে, হইতে পারে বোনসে, বা যে কোনো অর্গানে হইতে পারে। এটা মেইনলি হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিসের একটা সিনারিও। অ্যাভাসকুলার নেক্রোসিসের সিনারিওর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর থাকবে, যেরকম এটার ক্ষেত্রে বললাম স্টেরয়েড হইতে পারে, অ্যালকোহল, কেমোথেরাপি, ট্রমা, কোনো কানেক্টিভ ডিজিজ বা কোনো হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। হেমাটোলজিক্যাল ডিজিজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিকল সেল ডিজিজ। আর এর সাথে পেশেন্টের হিপ পেইন থাকবে, আর সাথে এই ধরনের এক্সরে বা এমআরআই ফাইন্ডিংস বলা থাকতে পারে। ফিমোরাল হেডের ডিস্ট্রাকশন হয়েছে, বা ফিমোরাল হেডের লস আছে, বা ফিমোরাল হেডের মার্জিনটা ইরেগুলার, এই ধরনের কথা বলা থাকে। আর পারভোভাইরাস B19 যেটা যেটা হয়, পারভোভাইরাস হলে কি হয়? পারভোভাইরাস B19 যেটা আমরা বলছিলাম সেটা ক্ষেত্রে হবে হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিস মানে কি? বোন ম্যারো সেল তৈরি করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে রেটিকুলোসাইট কাউন্ট কেমন থাকবে? রেটিকুলোসাইট কাউন্ট কম থাকবে। আমরা বলছিলাম কোনো হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকে। যদি দেখা যায় যে হিমোলাইটিক অ্যানিমিয়া সিনারিও, সিকল সেল ডিজিজ বা হেরিডিটারি স্পোরোসাইটোসিস, বাট আমাদের রেটিকুলোসাইট কাউন্ট ফল করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা পারভোভাইরাস B19 এর কথা চিন্তা করব। তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে স্টেরয়েড এবং সিকল সেল ডিজিজ যেটা মনে রাখা লাগবে, অ্যালকোহলটা মনে রাখা লাগবে। এই তিনটা দিয়ে ইউজুয়ালি পরীক্ষার সিনারিও আসে। এরপর আসি a 39-year-old woman complains of swelling, stiffness and pain in her fingers. She also tells her doctor that in winter her fingers open turn dark in color. Autoimmune skin shows presence of anti-centromere antibody. তাহলে ফিমেল পেশেন্ট, তার হচ্ছে সোয়েলিং, স্টিফনেস এন্ড পেইন আছে। আর এর সাথে কি আছে? উইন্টার সিজনে, শীতকালে তো হচ্ছে হাতের রং চেঞ্জ হয়ে যায়, কারণ রেনল্ডসের একটা হিস্ট্রি আছে। আর অ্যান্টিবডির মধ্যে পজিটিভ হচ্ছে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। ডায়াগনোসিস কি হবে এখানে? বি, এক্সেলেন্ট। এটা হচ্ছে একটা লিমিটেড কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোসিসের সিনারিও। সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে খুবই কমন হচ্ছে যে রেনল্ডস ফেনোমেনন। এটাকে বলে ইউনিভার্সাল ফিচার্স অফ এই সিস্টেমিক স্ক্লেরোসিস। এখন এখানে প্রশ্ন হচ্ছে এটা কি লোকালাইজ নাকি ডিফিউজ? সেই ক্ষেত্রে আমাদের দেখা লাগবে অ্যান্টিবডি পজিটিভ কোনটা। এটা একটা ক্লু থাকতে পারে। অথবা এর আগে আমরা বলছিলাম যে ইউজুয়ালি হচ্ছে যে যখন ডিস্টাল টু এলবো থাকে সেটাকে আমরা বলতেছি লোকালাইজড। আর প্রক্সিমাল থাকলে সেটা হচ্ছে ডিফিউজ। আর অ্যান্টিবডির ক্ষেত্রে যদি অ্যান্টি সেন্ট্রোমে অ্যান্টিবডি পজিটিভ থাকে এটা ইন্ডিকেট করে লোকালাইজড কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। আর যদি টপো আইসোমারেজ বা অ্যান্টি SCL70 অ্যান্টিবডি পজিটিভ থাকে তাহলে সেটা হচ্ছে ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। লোকালাইজড ক্ষেত্রে কমপ্লিকেশনের মধ্যে কমন হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, আর ডিফিউজের ক্ষেত্রে কমন হচ্ছে রিনাল ক্রাইসিস, আর একটা হচ্ছে
ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এখানে ডিজিটাল 12 এর কথা তো বলা নাই, এখানে হচ্ছে যে অ্যান্টিবডিটা ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল প্রক্সিমাল এই কথাগুলো বলা থাকে না পরীক্ষায়, এটা রেয়ার সিনারিও। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবডির কথা বলা থাকে, অ্যান্টি সেন্ট্রাম অ্যান্টিবডি পজিটিভ অথবা অ্যান্টি এসসিএল-17 অ্যান্টিবডি পজিটিভ, অথবা কমপ্লিকেশনসে কথা বলা থাকতে পারে যে পেশেন্টের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে, অথবা রেনাল ক্রাইসিস আছে, অথবা পালমোনারি হাইপারটেনশন আছে। আর যেগুলো ডিজিটাল 12 সেগুলো আলাদা করে স্পেসিফিক বলাই থাকবে। এগুলো নোটস আলাদা থেকে দেওয়া ছিল, তো একদম সিস্টেমেটিক প্রথমে কয়েকটা কথা আলাদা করে ব্লু মার্ক করা আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। Which one of the following statements best describes a patient with primary Raynaud's phenomenon? এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এর আগে শেষ পরীক্ষায় প্রশ্ন আসছে। প্রাইমারি সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেননের ডিফারেন্স ডেভিডসনের যে সম্ভবত এসএল চ্যাপ্টারে দেওয়া আছে, এসএল টপিক্সের মধ্যে। তাহলে প্রাইমারি রেনল্ডস ফেনোমেননের ডেসক্রিপশন কোনটা? সেকেন্ডারি ক্ষেত্রে সোজাভাবে মনে রাখার জন্য ইউজুয়ালি আন্ডারলাইন কানেকটিভ টিস্যু ডিজিজ থাকে একটা, আর এগুলো হচ্ছে বেশি কমপ্লিকেটেড বা সিভিয়ার প্রেজেন্টেশন থাকে, আর ইউজুয়ালি মেল পেশেন্টে বেশি হয়। তাহলে এএনএ পজিটিভ এটা হচ্ছে সেকেন্ডারি রেনল্ডসের ফিচার্স। ডিজিটাল গ্যাংগ্রিন ফ্রিকোয়েন্ট কমপ্লিকেশন, এই ধরনের কমপ্লিকেশন সেকেন্ডারিতে বেশি হয়। ফিঙ্গার্স আর ইউজুয়ালি সিমেট্রিক্যালি ইনভলভ ইন ডিউরিং অ্যান অ্যাটাক, এটা হচ্ছে প্রাইমারি ফিচার্স। সেকেন্ডারি ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল থাকে। কমন ইন মিডল এজড ফিমেল, এটাও ফলস, কারণ এটা হচ্ছে ইয়ং ফিমেলে বেশি হয়। নেইল ফর ক্যাপিলারি স্কোপ শোজ ডায়ালিটিক ভেলস, এটা হচ্ছে সেকেন্ডারিতে বেশি হয়। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেনন এটা একটু ক্যারেক্টারিস্টিক দেখে নিন। এসএলই যে টপিক্সটা এখানে ডিসকাস হয়েছে ওর মধ্যে দেওয়া আছে আলাদা করে সেকেন্ডারি রেনল্ডস ফেনোমেননের কি কি ফিচার্স। এটা যেহেতু আগে পরীক্ষা আসছে, আলাদা পরীক্ষা আসতে পারে। A 35-year-old man patient 35-year-old man patient was referred from his GP to the sexual health clinic because of recurrent genital ulcers with 4 recurrences. Last year, he had a painful red eye and was diagnosed as panuveitis. On examination, patient has scrotal ulcer, also has mouth ulcers. You request some blood tests in clinic. 24 hours later, the patient phones you secretly complaining of a pustules at the site of blood taking. এক্সেলেন্ট, তাহলে এটা হচ্ছে বেসেট ডিজিজ সিনারিও। তাহলে কোনো পেশেন্ট যদি রিকারেন্ট ওরাল আলসারেশন থাকে, রিকারেন্ট জেনারেল আলসারেশন সাথে ইউভাইটিস থাকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে বেসেট ডিজিজ। বেসেট ডিজিজের ক্ষেত্রে আমাদের কনফার্মেটরি টেস্ট হচ্ছে প্যাথোলজি টেস্ট। কোনো জায়গায় যদি আমরা হচ্ছে যে নিডল দিয়ে তাকে হচ্ছে খোঁচা দিয়ে নিডল দিয়ে কোনো পাংচার মার্ক করা হয়, এই জায়গাটাতে পাস্টুলস ডেভেলপ করতে পারে, এটাকে বলা হয় প্যাথোলজি টেস্ট। A 27-year-old woman presents to the rheumatology clinic. She complains of arthritis affecting her knees, elbows, wrists, ankles, and the small joints of her fingers. তার মানে লার্জ জয়েন্ট এবং স্মল জয়েন্ট সবগুলো ইনভলভমেন্ট আছে। She has also had very high fevers, speaking at night, weight loss of 4 kg over the past 5 months. On examination, she has generalized lymphadenopathy, hepatomegaly, arthritis of her joint distribution that is consistent with rheumatoid arthritis. Which one of the following investigations would be the most indicative of a diagnosis of adult onset still's disease? তাহলে এটা আমরা হচ্ছে যখন রিমোটোলজি পড়ছিলাম তখন বলেছিলাম যে অ্যাডাল্ট অনসেট ডিজিজ এটা হচ্ছে মোটামুটি মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে।
এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি সেরো নেগেটিভ থাকে, সো অ্যান্টিবডি সবই নেগেটিভ থাকবে। এক্ষেত্রে ইনফ্লেমেটরি মার্কার্সগুলো বেশি থাকে, তবে সবথেকে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে ভেরি হাই ফেরিটিন থাকে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ভেরি রেস্ট ফেরিটিন। এছাড়াও রেস্ট থাকতে পারে, বাট এটা হচ্ছে যে কোনো ইনফ্লামেটরি ডিজিজে থাকতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি আমরা এরকম দেখি যে ফিভার আছে, স্কিন র্যাশ, লিম্ফোনোপ্যাথি, অর্গানোইল আছে, ফেরিটিন অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে অন্যান্য ডিজিজ এক্সক্লুড করার পরে আমাদের ইউএসটি চিন্তা করতে হবে। তাহলে স্টিল ডিজিজ হচ্ছে একটা ডিজিজ অফ এক্সক্লুশন। যখন অন্যান্য ডিজিজ আমরা এক্সক্লুড করবো, বিশেষ করে কানেক্টিভ ডিজিজ, লিম্ফোমা, এগুলো এক্সক্লুড করার পর যদি কোনো কিছু না পাই, তাহলে সেক্ষেত্রে আমরা স্টিল ডিজিজ হিসেবে ডায়াগনোস করতে পারি। A 75-year-old woman with rheumatoid arthritis is being treated with methotrexate. She presents with malaise, temperature of 37.4 degrees Celsius, erythema, swelling, and pain of her right wrist. She cannot move her wrist. তাহলে একটা ওল্ড এজের পেশেন্ট, রিউমেটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসড, এখন প্রেজেন্ট করছে মনো আর্থ্রাইটিস নিয়ে। সাথে পেশেন্টের ফিভার আছে, erythema and swelling আছে অফ জয়েন্ট। মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি? তাহলে এখানে যে কয়েকটা অপশন দেওয়া আছে, এর মধ্যে সবগুলাই হচ্ছে মনো আর্থ্রাইটিসের কজ, এক্সেপ্ট ফ্লেয়ার অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। তাহলে রিউমেটয়েড আর্থ্রাইটিস যদি ফ্লেয়ার হয়, তাহলে একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হওয়ার কথা না, তার অন্যান্য জয়েন্টগুলোও ফ্লেয়ার আপ হওয়ার কথা। রিউমেটয়েড আর্থ্রাইটিসের ইউজুয়াল প্রেজেন্টেশন কি, পলিআর্থ্রাইটিস বা মনো আর্থ্রাইটিস? এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে জয়েন্ট সেপসিস। তাহলে রিউমেটয়েড আর্থ্রাইটিসের ইউজুয়াল প্রেজেন্টেশন হচ্ছে পলিআর্থ্রাইটিস। তাহলে ফ্লেয়ার আপ অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে সেক্ষেত্রে পেশেন্টের পলিআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করবে। যদি মনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের চিন্তা করতে হবে সিঙ্গেল জয়েন্ট মনো আর্থ্রাইটিসের কজগুলো আছে। আমরা এর আগে ক্লাসেও বলছিলাম যে মনো আর্থ্রাইটিসের সব থেকে কমন যেগুলো সিনারিও থেকে পরীক্ষায়, সেপসিস, গাউট, তারপর হচ্ছে সিউডো গাউট, একটা থাকতে হচ্ছে হিমাটোসিস। এই তিনটে পরীক্ষা কমনলি থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে। এর মধ্যে ফার্স্ট যে চারটা, এটা হচ্ছে অ্যাকিউট প্রেজেন্টেশন হয় পেশেন্ট ইউজুয়ালি, আর অস্টিওআর্থ্রাইটিস ইউজুয়ালি ক্রনিক প্রেজেন্টেশন নিয়ে আসে। সেপসিস হয় কাদের ক্ষেত্রে? ইউজুয়ালি ওল্ডার এজের পেশেন্ট থাকে। রিউমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের সেপসিস হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে সেপটিক আর্থ্রাইটিস যেখানে আছে সেখানে রিস্ক ফ্যাক্টর আছে, ওল্ড এজ, রিউমেটয়েড আর্থ্রাইটিস, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। তাহলে এই পেশেন্ট আমাদের দুইটা সিনারিও আছে, একটা হচ্ছে ওল্ড এজ, একটা হচ্ছে আগে থেকে রিউমেটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসড, সাথে পেশেন্টের ফিভার আছে। গাউটের ক্ষেত্রে আমরা জানি যে ইউজুয়ালি পেশেন্টের রিস্ক ফ্যাক্টর হিস্ট্রি থাকে, কোনো ড্রাগ হিস্ট্রি থাকতে পারে, মাইলোপ্রলিফারেটিভ বা লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ হিস্ট্রি থাকতে পারে, অ্যালকোহলিক হিস্ট্রি থাকতে পারে। এটা ক্ষেত্রে মনো আর্থ্রাইটিস হয়, তবে ইউজুয়ালি হচ্ছে ফার্স্ট মেটাটারসোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট বেশি হয়। সিউডোকাউটির ক্ষেত্রে যে কোনো এজে হইতে পারে, ইউজুয়ালি পেশেন্টের এটার ক্ষেত্রে কোনো একটা রিস্ক ফ্যাক্টর হিস্ট্রি থাকতে পারে। কমনলি হচ্ছে যে হিমোক্রোমাটোসিস সিনারিওতে বেশি প্রশ্ন করা হয়। তাহলে কোনো প্রশ্ন যদি দেখেন যে হিমোক্রোমাটোসিস সিনারিও দেওয়া আছে, সাথে সিঙ্গেল জয়েন্ট বা মনো আর্থ্রাইটিস দেওয়া আছে, তাহলে মোস্ট লাইকলি হচ্ছে সিউডোকাউট। হিমাটোসিস পেশেন্ট ইউজুয়ালি হিমোফিলিয়ার হিস্ট্রি বলা থাকবে, ডিরেক্টলি বলা থাকবে না যে হিমোফিলিয়া, বাট তার আগে কোনো একটা ব্লিডিং হিস্ট্রি আছে যেটা সহজে বন্ধ হচ্ছিল না, বা রিকারেন্ট জয়েন্ট সোয়েলিং অ্যান্ড পেইন রিপ্রেজেন্ট করে, এই ধরনের হিস্ট্রি থাকবে। সাথে দেখা যাচ্ছে অনেক সময় কন্ট্যাক্ট হিস্ট্রি থাকতে পারে, যে পেশেন্ট ইউজুয়ালি খেলাধুলা করার সময় সোয়েলিংগুলো বেশি হয়। এই ধরনের যদি হিস্ট্রি থাকে তাহলে সেটা হচ্ছে হিমাথোসিস। তাহলে এই চারটা, এগুলো হচ্ছে অ্যাকুট প্রেজেন্টেশন। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে একটা ওল্ড এজের পেশেন্ট, আগে থেকে রিউমেটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসড, এখন মনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করছে। এই পেশেন্টটা আনলেস আদারওয়াইজ প্রুভ এটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। ডেভিডসন এখানে আরেকটা কথা বলা আছে যে কোনো পেশেন্ট যদি অ্যাকিউট মনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে,
আদার কোনো ডায়াগনস্টিক ক্লু না থাকে তাহলে সেটাকে অলওয়েজ সেপটিক আর্থ্রাইটিস হিসেবে লেবেল করতে হবে, সেপটিক আর্থ্রাইটিস হিসেবে ট্রিট করতে হবে। এরপর জয়েন্ট এক্সপ্রেশন করতে হবে, করে সেই অনুযায়ী আমাদের ডায়াগনোস চেঞ্জ হলে পরবর্তী ট্রিটমেন্ট চেঞ্জ হবে। বাট আনটিল আদারওয়াইজ প্রুভ any monoarthritis should be treated as septic arthritis. এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল লাইফে মনে রাখতে হবে যে কোনো সিঙ্গেল জয়েন্ট আর্থ্রাইটিস নিয়ে যদি পেশেন্ট প্রেজেন্ট করে অ্যাকুট অবস্থায় তাহলে এটা সেপটিক আর্থ্রাইটিস হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। আর এখানে তো আদার্স গুলো রয়েছে, ওল্ড এজের পেশেন্ট রিউমাটয়েড হিসেবে ডায়াগনোস, পেশেন্টের ফিভার, জয়েন্ট সুয়েলিং সবই আছে। তাহলে এই জন্য সিঙ্গেল আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের সবার আগে সেপটিক আর্থ্রাইটিস মনে রাখতে হবে যদি আদার ডায়াগনোসিসের পক্ষে স্পেসিফিক কোনো ক্লু না বলা থাকে। ওকে, এই প্রশ্নটা একটু কঠিন, তারপর আমাদের এই ধরনের প্রশ্ন কিছু পড়ে দেখা লাগবে। 27-year-old woman known to suffer from epilepsy has been admitted with a history of dizzy spells and swollen left calf. Her blood pressure recordings confirm a postural drop in her systolic reading of 20 mmHg, sodium 126 mmol per liter, potassium 6.1 mmol per liter. Her blood count is normal apart from a low platelet count. She has no past history of any surgical procedure but has a history of 3 spontaneous miscarriages. The nurse has noticed that at times he makes jerky, explosive movements of her limbs. এটা খুবই ইন্টারেস্টিং একটা সিনারিও। এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম ডায়াগনোস্ট। তাহলে এখানে কি কি ক্লু আছে আমরা যদি দেখি একদম ফার্স্ট থেকে, পেশেন্টের লেফট সোলেন লেফট কাপ আছে, এটা দিয়ে কি বোঝাইছে? ডিভিটি, এক্সেলেন্ট। তাহলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম হচ্ছে অনেক ডিজিজ যেখানে আর্টেরিয়াল এবং ভেনাস থ্রম্বোসিস দুইটা হতে পারে। ইউজুয়ালি যে কোনো ডিজিজে ভেনাস থ্রম্বোসিস হয় অথবা আর্টেরিয়াল থ্রম্বোসিস হয়। অ্যান্টিফসফোলিপিড হচ্ছে অল্প কিছু ডিজিজের মধ্যে একটা যেখানে বোথ আর্টেরিয়াল এন্ড ভেনাস থ্রম্বোসিস হতে পারে। তাহলে সোলেন লেফট কাপ বলতে এখানে মেইনলি ডিভিটি বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে পেশেন্টে বলছে যে পেশেন্টের ডিজিনেস আছে, পোস্টাল ড্রপ আছে, হাইপোনেট্রিমিয়া এন্ড হাইপারক্যালেমিয়া আছে। এটা কেন হয়েছে? আচ্ছা, হাইপোনেট্রিমিয়া এবং হাইপারক্যালেমিয়া এটা যদি আমরা পাই তাহলে আমাদের কি মনে হয় এটা দেখলে? অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। তাহলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি একটা কজ, এটা মনে রাখা লাগবে। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বক্সটা আছে প্রাইমারি এবং সেকেন্ডারি। এর মধ্যে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কজের মধ্যে দেখবেন যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে। তাহলে এটার কারণে হচ্ছে পেশেন্টের সোডিয়াম কমে যাচ্ছে, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, সাথে পোস্টাল ড্রপ আছে, ডিজিনেস হচ্ছে। তারপরে বলা হচ্ছে প্লেটলেট কাউন্ট কম। তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া এটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমের ফিচার্স। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্লেটলেট যদি কমে যায় ইউজুয়ালি পেশেন্টের কি হয়? ব্লিডিং হয়। আমরা তো এটা জানি থ্রম্বোসাইটোপেনিয়া পেশেন্ট ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করবে। তাহলে এর আগে আমরা একটা ক্লাসে বলছিলাম যে থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কাউন্ট কম উইথ প্যারাডক্সিক্যাল থ্রম্বোসিস, মানে পেশেন্টের প্লেটলেট কাউন্ট কম বাট পেশেন্টের ইউজুয়াল প্রেজেন্টেশন হয় থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন নিয়ে। যেমন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে পেশেন্ট ডিভিটি বা আর্টেরিয়াল থ্রম্বোসিস নিয়ে প্রেজেন্ট করে। এরকম কন্ডিশনে কি কি আছে? এটা আমাদের সময় পরীক্ষিত প্রশ্ন এমসিকিউ আসছিল। What are the conditions associated with thrombocytopenia and paradoxical thrombocytosis? এটাও কিন্তু আমরা এটাকে বলছি টিটিপি একটা। টিটিপি প্রেজেন্টেশন হচ্ছে থ্রম্বোটিক কিন্তু প্লেটলেট কাউন্ট ইউজুয়ালি কম থাকে। এক্সিলেন্ট। তাহলে যেগুলো 3 অক্ষর দেওয়া আছে টিটিপি, তারপর হচ্ছে হিট, আর একটা হচ্ছে ডিআইসি।
আজকে আমরা একটা পড়লাম হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, 3 লেটার্স দিয়ে সবগুলো অলমোস্ট। তাহলে এই কন্ডিশনটাতে পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে, বাট পেশেন্ট ইউজাল প্রেজেন্টেশন হয় থ্রোম্বোটিক ম্যানিফেস্টেশন নিয়ে। বাকি যে দুটো দেওয়া আছে 3 স্পন্টেনাস মিসক্যারেজেস, তাহলে রিকারেন্ট অ্যাবর্শন, এটা আমরা জানি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের খুবই টিপিক্যাল ফিচার্স। সাথে পেশেন্ট হচ্ছে যে যার কি এক্সপ্লোসিভ মুভমেন্টস অফ হার লিম্বস, মানে পেশেন্টের কোরিয়া আছে, তাহলে কোরিয়াটিক মুভমেন্ট এটা হচ্ছে এই ফিচার্স অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম ফিচার্স হিসেবে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, কোরিয়াতে ইউজুয়ালি লেশন কোথায় হয়? সাইট অফ লেশন। ওকে, তাহলে সি ফর সি, কোরিয়ার লেশন হচ্ছে কোঅর্ডিনেট নিউক্লিয়াস। এটা মনে রাখা লাগবে, এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা মোটামুটি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের যা যা ফিচার হতে পারে মোটামুটি সবগুলো দিয়ে দিছে এখানে। A 44-year-old man presents with a sudden onset of pain, swelling, and redness of his left rectum. Results of his blood tests are follows: urea 8.4 mildly raised, creatinine raised, uric also mildly raised. What would be the drug of choice in this case? Diagnosis কি এটা? গাউট। এক্সেলেন্ট। তাহলে গাউটের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে কলসিজেন। গাউটের সিনারিও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গাউটের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে, একটা হচ্ছে পেশেন্টের ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট কিনা। যদি ফার্স্ট এমটিপি জয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল ফর গাউট। এছাড়া অনেক সময় রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে ড্রাগের নাম বলা থাকতে পারে, অথবা ওই ড্রাগ যেখানে ট্রিটমেন্ট পারপাসে ইউজ করা হয় সেটার কথা বলা থাকতে পারে। যেমন অ্যান্টিটিবি ড্রাগের মধ্যে পাইরিজিনামাইড ইম্পর্টেন্ট, তাহলে বলা থাকতে পারে যে কোনো একটা টিবির পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে, হঠাৎ করে সে এরকম মনোঅ্যাথাইটিস নিয়ে প্রেজেন্ট করছে, মোস্টলি ডায়াগনোসিস কি বা কোন ড্রাগ রেসপন্সিবল। এর বাইরে ডায়াবেটিস গুলো করতে পারে, অনেক সময় বলা থাকতে পারে যে কোনো একটা পেশেন্ট হার্ট ফেলার আছে বা সিএলডি আছে, পেশেন্টের ডায়াবেটিক্স পাচ্ছে, এরপরে এরকম মনোঅ্যাথাইটিস নিয়ে প্রেজেন্ট করছে। আরেকটা থাকতে পারে হচ্ছে মাইলোপলিফাইটিভ অ্যান্ড লিম্ফোপলিফাইটিভ ডিজিজ, যেমন সিএমএল, পলিসাইথেমিয়া, তারপর এসেনশিয়াল থ্রোম্বোসাইটোসিস। এই ধরনের কোনো একটা পেশেন্ট যদি এরকম মনোঅ্যাথাইটিস নিয়ে প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো স্যার গাউট কিনা। আর এর বাইরে যেটা ইম্পর্টেন্ট, অ্যালকোহল, সোরিয়াসিস, তারপর হচ্ছে সিকেডি বা রেনাল ফেলার পেশেন্ট। এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে মনোঅ্যাথাইটিস থাকলে আমাদের গাউট চিন্তা করতে হবে। আচ্ছা, এই ধরনের সিনারিওর ক্ষেত্রে না, ফার্স্ট চয়েস তো কলসিসিনি। কলসিসিন হচ্ছে যদি সিভিয়ার রেনাল ইম্পায়ারমেন্ট থাকে সেক্ষেত্রে দেওয়া নাও যেতে পারে, সেক্ষেত্রে নেফ্রোক্সেনও কন্ট্রাইন্ডিকেটেড, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করতে পারি। এখন ডায়াবেটিস থাকলে তখন আবার স্টেরয়েডের সমস্যা, সেক্ষেত্রে আমরা যে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আসলে এমআরসিপি বেস্ট কোশ্চেনের মতো হয়ে গেছে আমাদের। এফসিপিএস এর জন্য এটুকু জানলে নিলাম যে ফার্স্ট চয়েস হচ্ছে কলসিসিন। এমআরসিপিতে আরো কিছু প্রশ্ন আসে, যেমন যদি পেশেন্টের সিভিয়ার রেনাল ইম্পায়ারমেন্ট থাকে, সম্ভবত ইজিএফআর লেস দেন 30, সেক্ষেত্রে কলসিসিনও দেওয়া যায় না। আর এরকম রেনাল ইম্পায়ারমেন্ট থাকলে তো এনএসআইডি আমরা দিতে পারবো না, তাহলে এনএসআইডি কন্ট্রাইন্ডিকেটেড, কলসিনও কন্ট্রাইন্ডিকেটেড, সেক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে স্টেরয়েড। এখন গাউট হয়ে আছে, আমরা জানি যে এগুলো মেটাবলিক সিন্ড্রোমের পার্ট, সেই পেশেন্টের ডায়াবেটিসও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে
হ্যালো, দেখা যাচ্ছে? ওকে। তাহলে সেক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে আমরা ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দিতে পারি। এরপরে যদি কাজ না হয় বা ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড যদি কোনো কারণে কন্ট্রা ইন্ডিকেশন হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করতে ইন্টারলিউকিন 1 ইনহিবিটর ইউজ করতে পারি। এনাকিন্ডা নামে পাওয়া যায়। তাহলে আমাদের চয়েসের মধ্যে আছে কলচিসিন, তারপর হচ্ছে স্টেরয়েড, ইন্টারন্যাশনাল স্টেরয়েড, তারপর হচ্ছে ইন্টারলিউকিন 1 ইনহিবিটর। তাহলে এইভাবে ধাপে ধাপে প্রশ্ন আসতে পারে। তবে এফসিএস ইউজুয়ালি এত ডিফিকাল্ট কোশ্চেন আসে না, সাধারণত এই যে ফার্স্ট চয়েস দিয়ে এইভাবে প্রশ্ন আসে। ওকে, কলচিসিনের অ্যাডভার্স ইফেক্ট কি? অনেকগুলোই আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডায়রিয়া। তাহলে ডায়রিয়া থাকলে পেশেন্টের এটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের এনএসআইডি বা স্টেরয়েড এগুলোর মধ্যে চয়েস করতে হবে। যদি রিনাল ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে আমরা এনএসআইডি অ্যাভয়েড করবো, স্টেরয়েড দিব। আর যদি পেশেন্টের ডায়াবেটিসও থাকে তাহলে ইন্টারআর্টিকুলার দিব। যদি ইন্টারকুলার রেসপন্স না করে তাহলে ইন্টারলিউকিন 1 ইনহিবিটর ইউজ করবো। আচ্ছা, এখানে একটা প্রশ্নের পার্ট না, তারপর আমরা একটু ডিসকাস করি এখানে অ্যালুপিনল দিব কিনা। এই পেশেন্টটাকে আমরা অ্যালুপিনল দিব কিনা। অ্যালুপিনল প্রোফিলাক্সিস তো অবশ্যই ইউজ করবো আমরা। এটা হচ্ছে এমআরসিপি একটা প্রশ্ন। যদি কোনো পেশেন্ট অ্যাকিউট অবস্থায় প্রেজেন্ট করে তাহলে সেই অবস্থায় আমরা অ্যালোপিনাল দিব না, কারণ অ্যাকিউট কন্ডিশনে অ্যালোপিনাল হচ্ছে অ্যাগ্রাভেট করতে পারে। সো পেশেন্টকে আমরা এনএসআইডি বা কলসিন দিয়ে সাবসেট করলে ইউজুয়ালি 2 সপ্তাহ পরে যখন সাবসেট করে যাবে তখন হচ্ছে আমরা প্রোফিলাক্সিস শুরু করব। তবে কোনো পেশেন্ট যদি আগে থেকে অ্যালোপিনাল পেয়ে থাকে তাহলে সেটা কন্টিনিউ করব। তো এটা হচ্ছে আমি যখন পড়ছিলাম তখন গাইডলাইন এরকম ছিল, অনেক সময় একটা গাইডলাইন চেঞ্জ হয়। সো এমআরসি পরীক্ষা যারা দিবেন তারা একটু রিসেন্ট গাইডলাইনটা দেখে দেখবেন। ডেভিডসনেরও সম্মতি এটাই বলা আছে যে অ্যাকিউট কন্ডিশনে অ্যালোপিনল আমরা দিব না, এটা দিলে পেশেন্টের গাউট আরো অ্যাগ্রাভেট করতে পারে। A 62-year-old woman presents with severe pain and stiffness in her shoulder muscles and pelvis for the past 3 weeks. That is worse in the mornings. Her ESR is 52 and CRP is 45. তাহলে ওল্ড এজ এ পেশেন্ট প্রেজেন্ট করছে পেইন অ্যান্ড স্টিফনেস অফ শোল্ডার জয়েন্ট, সাথে সিআরপি অ্যান্ড ইএসআর রেস্ট। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোস হচ্ছে পলিমায়ালজিয়া রিউমেটিকা। তাহলে পলিমায়ালজিয়া রিউমেটিকা পেশেন্টরা ইউজুয়ালি পেইন অ্যান্ড স্টিফনেস অফ প্রক্সিমাল জয়েন্টে প্রেজেন্ট করে। এক্ষেত্রে ইউজুয়ালি মাসেল উইকনেস থাকে না, যেটা হচ্ছে পলিমায়াসাইটিসের ফিচার্স। তাহলে পলিমায়াসাইটিস পেশেন্টগুলো স্টিফনেসে কমপ্লেন করে না, তারা কমপ্লেন করে হচ্ছে পেইন অ্যান্ড উইকনেস। তাহলে এটা খুব খেয়াল করে দেখা লাগবে। এই পেশেন্টে যদি আমরা স্টিফনেসের জায়গাটা কেটে দিয়ে বলি যে পেইন অ্যান্ড উইকনেস অফ শোল্ডার অ্যান্ড পেলভিস, সাথে বাকিগুলো যদি মোটামুটি একই রকম রেখে দিই তাহলে ডায়াগনোস চেঞ্জে পলিমায়াসাইটিস হয়ে যাবে। তাহলে পলিমায়াসাইটিসের ক্ষেত্রে মেইনলি ইম্পর্টেন্স হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি বা মাসেল উইকনেস নিয়ে প্রেজেন্ট করে, অনেক সময় সাথে পেইন থাকতে পারে। আর পলিমায়ালজিয়া রিউমেটিকের প্রেজেন্টেশন হচ্ছে এরা স্টিফনেস নিয়ে প্রেজেন্ট করে, নট উইকনেস। তাহলে এই পলিমায়ালজিয়া রিউমেটিক পেশেন্টের উইকনেসও থাকে না, মাসেল ওয়েস্টিংও থাকে না। ওয়েস্টিং এবং উইকনেস এগুলো হচ্ছে যে পলিমায়াসাইটিসের ফিচার্স। পলিমায়ালজিয়া রিউমেটিকের ট্রিটমেন্ট কি? স্টেরয়েড। এক্সিলেন্ট। হাই ডোজে দেবো নাকি লো ডোজে দেবো?
আচ্ছা, পলিমালজিয়া রিউমেটিকার সাথে আরেকটা অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, এটার নাম কি? আচ্ছা, আমরা একটু পরে ডিসকাস করবো। তাহলে এইটা মনে রাখেন আপাতত, পলিমালজিয়া রিউমেটিকাতে আমরা লো ডোজ স্টেরয়েড দিই। সেটা বলে দিলে পরের প্রশ্নটা সহজ হবে। A 26-year-old woman presents with malar rash, photosensitivity, and arthralgia. On examination, she has oral ulcers, and using dipstick shows hematuria and proteinuria. Given the suspected diagnosis, which antibody would be particularly specific for the disease? Excellent. তাহলে হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে এসএলই, এক্ষেত্রে আমাদের স্পেসিফিক হচ্ছে অ্যান্টি-ডিএস ডিএনএ অ্যান্টিবডি। পেশেন্টের ইউরিনে হচ্ছে হেমাচুরিয়া আছে এন্ড প্রোটিনুরিয়া আছে, আরবিসিও আছে, প্রোটিনও আছে। লুপাস নেফ্রাইটিসের যে ক্লাসগুলো আছে এটার ভিতর কোনটার ভিতর পড়তে পারে তাহলে? ক্লাস 4। ওকে, মোস্টলি ক্লাস 4 হইতে পারে, আলাদা করা কঠিন। আচ্ছা, এইটা একটু শর্টকাট বলি অল্প একটু। যদি কোনো পেশেন্টের লুপাস নেফ্রাইটিস থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ক্লাস 1 থেকে 6 যে কোনোটাই হইতে পারে। এর মধ্যে পরীক্ষায় কয়েকটা বিষয় আসে যেগুলো হচ্ছে ইউরিনারিমিতে অনেক সময় বোঝা যায়। যেমন কোনো পেশেন্টের যদি শুধুমাত্র নেফ্রোটিক ক্লিয়ারেন্স প্রোটিনুরিয়া থাকে মোর দ্যান 3 গ্রাম পার ডে, তাহলে এটা ইন্ডিকেট করে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি লাইক প্রেজেন্টেশন। তাহলে এটা ক্লাস হচ্ছে ক্লাস 5। আর যদি বোথ আরবিসি এন্ড প্রোটিন থাকে এবং র্যাপিডলি অনসেট হয়, তাহলে মোস্ট লাইকলি এটা ক্লাস 3, সরি ক্লাস 4। তাহলে এই দুটাই পরীক্ষায় মাঝে আসে। Which one of the following tests is most likely to lead to a diagnosis? A 65-year-old woman with a past medical history of osteoarthritis only affecting her hand joints and diet control diabetes mellitus complains of sudden onset of pain, swelling, and stiffness in her right knee. Examination shows that the right knee is swollen, erythematous, and tender. CSB 41, ESR 52. এক্সেলেন্ট। তাহলে অ্যাসপিরেশন অ্যান্ড এক্সামিনেশন অফ সাইনোভিয়াল ফ্লুইড, তাহলে যে কোনো অ্যাকিউট মনোআর্থাইটিসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন। এক্ষেত্রে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি? সেপটিক আর্থাইটিস। আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে মানে বয়স্ক রোগী থাকলে আমরা বলছিলাম যদি অন্য কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেপটিক আর্থাইটিস চিন্তা করব। বাট অন্য কোনো ডিজিজে যদি স্পেসিফিক ক্লু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য ডিজিজগুলো চিন্তা করতে হবে। তাহলে এটা হচ্ছে সিউডো গাউট। কেন সিউডো গাউট? তাহলে পেশেন্টের আগে থেকে অস্টিও আর্থ্রাইটিস আছে, সাথে ডায়াবেটিস মেলিটাস আছে। পেশেন্ট অবশ্যই এখানে আর একটু সিনারি দিলে সহজ হতো আরো। ইউজুয়ালি এটা হিমোকোমাটিস সিনারিগুলো এমন দেওয়া থাকে।
হিমোডায়ালিসিস পেশেন্টে অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে, ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে, সেখান থেকে হচ্ছে যে সিউডোগট হইতে পারে। ও সেখানে ফুল কমপ্লিকেশন আসলে দেওয়া নাই, বলা কঠিন এখানে। লেসন সেপটিক আর্থ্রাইটিস সিউডোগট দুইটাও হইতে পারে। তাহলে আমরা আলাদা করবো হচ্ছে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে। আচ্ছা, আগের জন্য কোন একটা কোশ্চেন মিস হয়ে গেছে। আচ্ছা, a 24-year-old man presents with a 5-month history of low back pain relating to his buttocks and back stiffness that is worse in the morning and worse after periods of inactivity. There is also a history of diarrhea with occasional blood in the stool. তাহলে একটা ইয়ং পেশেন্ট, ইনফ্ল্যামেটরি লো ব্যাক পেন আছে, সাথে ব্লাডি ডায়রিয়া হিস্ট্রি আছে। আচ্ছা, এটা আমরা পরে বলবো ইনশাল্লাহ। তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এখানে আমরা পাবো পজিটিভ সোবাস টেস্ট। তাহলে ইয়ং পেশেন্ট যদি ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন থাকে, আর যদি মেল পেশেন্ট হয়, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস এটা ইনফ্ল্যামেটরি বাউল সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। এবং এই পেশেন্টের যেহেতু ব্লাডি ডায়রিয়ার হিস্ট্রি আছে, মোস্ট লাইকলি এটা হচ্ছে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। বাকি এখানে যেগুলো আছে এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ ফিমোরাল স্ট্রেস টেস্ট অ্যান্ড রেস্ট্রিক্টেড এসএলআর বা স্ট্রেট লেগ রাইজিং। এগুলো পজিটিভ হচ্ছিল নার্ভ কম্প্রেশন হলে, বা স্মেল কট না, নার্ভ রুট কম্প্রেশনের ফিচার হিসেবে পাওয়া যেতে পারে। আর পজিটিভ সোবাস টেস্ট এটা আমরা পাই হচ্ছে সেরো নেগেটিভ আর্থ্রাইটিসগুলোতে। A 45-year-old woman complains of feeling tired. She also notices she has dysphagia, a dry mouth, and a gritty sensation in her eyes, and increased photosensitivity. Which would be the most definitive test for the suspected diagnosis? ডায়াগনোসিস কি এটা তাহলে? এক্সিলেন্ট। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে শোগরেনস সিনড্রোম। তাহলে পেশেন্টের ড্রাই মাউথ আছে, ড্রাই আই আছে। তাহলে ড্রাই আই তো অনেক সময় বলা থাকে না, ডিরেক্টলি বলা থাকে পেশেন্টের গ্রিটি সেন্সেশন আছে, আর পেশেন্ট টায়ার্ডনেস আছে। ডায়াগনোসিস হচ্ছে শোগরেনস সিনড্রোম। শোগরেনস সিনড্রোমের ক্ষেত্রে আমরা হচ্ছে সিমাস টেস্ট করতে পারি, পজিটিভ আসতে পারে, বিভিন্ন অ্যান্টিবডি করতে পারি, পজিটিভ আসতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট বা ডেফিনেটিভ টেস্ট হচ্ছে লেবিয়াল গ্ল্যান্ড বায়োপসি। অনেক সময় লেবিয়াল গ্ল্যান্ড না বলে আলাদাভাবে বলা থাকতে পারে মাইনর স্যালিভারি গ্ল্যান্ড বায়োপসি, একই কথা। The levels of which one of the following can be easily measured to assess the risk of azathioprine toxicity? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটাও আমরা অনেকবার ডিসকাস করছি। প্রশ্নটা খুব সহজ কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে থায়োপিরিন এস মিথাইল ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি, অনেক সময় শর্ট ফর্ম ইউজ করা হয় টিপিএমটি। তাহলে এনজাইমটার কাজ হচ্ছে অ্যাজাথোপ্রিনকে মেটাবোলাইজ করা, করে একটা হচ্ছে নন টক্সিক ফর্মে কনভার্ট করা। তাহলে কোনো পেশেন্ট যদি টিপিএমটি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এই পেশেন্টগুলোর অ্যাজাথোপ্রিন মেটাবলিজম ঠিক মতো হবে না, বডিতে অ্যাজাথোপ্রিনের পরিমাণ বেড়ে যাবে, অ্যাজাথোপ্রিন টক্সিসিটি হবে। যে কারণে অ্যাজাথোপ্রিন প্রেসক্রাইব করার আগে আমরা হচ্ছে টিপিএমটি লেভেলটা চেক করি। এটা বাংলাদেশেও করা যায়, যদিও অনেক কস্টলি বলে বেশিরভাগ সময় করা হয় না আর কি। তবে এটা চেক করে নেওয়া উচিত। যদি চেক না করি তাহলে কি হবে, অ্যাজাথোপ্রিন টক্সিক ডেভেলপ করবে, অ্যাজাথোপ্রিনের সাইড ইফেক্টগুলো বেশি হবে।
তাহলে অ্যাজথ্রোপিনের সাইড ইফেক্ট কি কি আছে, এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ড্রাগের অনেক সাইড ইফেক্ট থাকে, সব সাইড ইফেক্ট আমাদের দরকার হয় না, যেগুলো কমন বা বেশি খারাপ সেগুলো পরীক্ষায় বেশি আসে। তাহলে 1 নম্বর হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন করতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আর কি করতে পারে? এখন কোন একটা পেশেন্টের আমরা হচ্ছে যে অ্যাজথ্রোপিন প্রেসক্রাইব করলাম, এই পেশেন্টটা সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে প্রেজেন্ট করলো, প্যানক্রিয়াটাইটিস, তাহলে কি হতে পারে? প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এটা কি পরে আসতেছে নাকি? তাহলে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ড্রাগগুলো মনে রাখলে এগুলো দিয়ে খুব কমনলি পরীক্ষার প্রশ্ন আসে। আর একটা হচ্ছে লং টার্ম যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? লং টার্ম ইউজ করলে পেশেন্ট হচ্ছে ম্যালিগনেন্সি রিস্ক বাড়ে। ইউজুয়ালি নন মেলানোমা স্কিন ক্যান্সারগুলো এগুলো রিস্ক বাড়ায়। এই যে ক্যান্সারগুলো রিস্ক বাড়ায়, এটা এক ধরনের অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন। তাহলে প্রথম দিকে ডেভিডসনের যে কিছু ফালতু টাইপের চ্যাপ্টার আছে কয়েকটা, ওর মধ্যে একটা টপিক আছে অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন। অ্যাডভান্স ড্রাগ রিয়াকশনের 5 ধরনের সম্ভবত টাইপ বলা আছে, ABCDE। এগুলো একটু পড়েন, এর মধ্যে দেখবেন যে এক্সাম্পল দেওয়া আছে। এইটা হচ্ছে সম্ভবত এন্ড অফ ইউজ বা এরকম কোনো একটা টার্ম। ডিতে হচ্ছে ডিলেট, সিতে কন্টিনিউয়াস, বিতে বিজারি, আর এতে সম্ভবত একটা আমার মনে নেই, একটু দেখে নিয়ে অগমেন্টেড। তাহলে এগুলো এক্সাম্পল পরীক্ষা পড়ে। প্রথম চ্যাপ্টারগুলোর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট টপিকস নাই, যে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন এবং এগুলো এক্সাম্পল। তাহলে এই যে অ্যাসিডোফিন ম্যালিগনেন্সি করে, এটা সম্ভবত এন্ড অফ ইউজ বা এরকম কোন একটা ভিতরে আছে। আর এমনিতে অ্যাসিডোফিন অ্যাডভান্স পেট আলাদা করে হচ্ছে যে গ্যাস্ট্রোতে আছে, পড়ে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বোন ম্যারো সাপ্রেশন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আর ইনক্রিজড রিস্ক অফ ম্যালিগনেন্সি, এই তিনটা আপাতত মনে আছে আমার। A 44-year-old diabetic obese man presents with a painful swollen ankle that has become worse over the past weeks. He gives a history of recent alcohol consumption. Small rhomboid-shaped crystals are seen in the joint aspirate. Along with numerous neutrophils, X-ray shows evidence of chondrocalcinosis. What is the most likely diagnosis? তাহলে এটা হচ্ছে টিপিক্যাল একটা এমআরসিপি প্রশ্ন। পেশেন্টের দেখেন ডায়াবেটিস মেলাইটাস আছে, ওবেসিটি আছে, পেশেন্টের আবার অ্যালকোহলিকের হিস্ট্রি আছে। অ্যাসপিরেশন করে কি পাইছে দেখেন, নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি, বাট তার কি আছে, রম্বয়েড শেপড ক্রিস্টাল আছে। আর এক্স-রে করে কি পাওয়া গেছে, কন্ড্রোক্যালসিনোসিস। তাহলে এমআরসিপি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় যদি দেখেন রম্বয়েড শেপড ক্রিস্টাল আছে, কন্ড্রোক্যালসিনোসিস আছে, তাহলে বাকি কি আছে এগুলো দেখার দরকার নেই, এই দুটো পাইলে ডায়াগনোসিস আছে সিউডোগাউট। তাহলে বাকিগুলো হচ্ছে যে কনফিউজ করার জন্য। ইউজুয়ালি আমরা বলছিলাম ডায়াবেটিস মেলিটাস বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ইউজুয়ালি সেপটিক আর্থ্রাইটিস আমরা বেশি চিন্তা করবো। অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে সিউডোগাউটও হইতে পারে, আবার আমরা বলছিলাম যে গাউট আলাদা করে চিন্তা করতে। নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি, এটা অনেক সময় সেপটিক আর্থারাইটিস আমরা পাই, তবে যে কোনো ইনফ্লামেটরি আর্থারাইটিসে নিউট্রোফিল কাউন্ট বাড়তে পারে।
তাহলে এগুলো সবই নন স্পেসিফিক, জাস্ট আমরা একটা ক্লু পাইতে পারি। ডেফিনেটলি হচ্ছে কি আমরা কি ক্রিস্টাল পাইছি, এটা ইম্পর্টেন্ট, কন্ডাক্টের জন্য সেটা ইম্পর্টেন্ট। তাহলে ডায়াগনোসিসের সিউডো গাউট। চারকোট জয়েন্টের ক্ষেত্রে যেটা হয়, এটা ইউজুয়ালি হয় পেরিফেরাল নিউরোপ্যাথি পেশেন্টের। এদের হচ্ছে পেইন সেন্সেশনটা কম থাকে। পেইন সেন্সেশন কম হলে কি হবে, পেশেন্টের রিপিটেটিভ ট্রমা হবে, সে বুঝতে পারবে না তার জয়েন্টগুলো, রিপিটেটিভ ট্রমার কারণে জয়েন্টগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। তাহলে পেশেন্টগুলো সিনারিও কেমন থাকবে, যে একটা পেশেন্ট আসছে, তার জয়েন্ট হচ্ছে গ্রসলি ডিস্ট্রাক্টেড বা গ্রসলি ডিফর্ম, এক্সরে করে দেখছেন জয়েন্ট পুরোপুরি অবস্থা খারাপ, বোনস টোনসগুলো সব ড্যামেজ হয়ে গেছে, ডিস্ট্রাকশন হয়ে গেছে, কিন্তু পেশেন্টের তেমন কোনো কমপ্লেন নেই, কারণ তার তো সেন্সেশন নেই। এই ধরনের সিনারিও পাইলে সেগুলো হচ্ছে সার্কট জয়েন্টের সিনারিও। তাহলে যেগুলো পেরিফেরাল নিউরোপ্যাথি পেশেন্ট, যেমন হচ্ছে যে কমন হচ্ছে ডায়াবেটিস, তারপর সিঙ্গোমায়ালিয়া, তারপর হচ্ছে লেপ্রোসি, যেগুলোতে নিউরোপ্যাথি থাকে, পেইন সেন্সেশন লস হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ধরনের সার্কট জয়েন্ট ডেভেলপ হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে পেশেন্টের সিমটমস নাই কিন্তু গ্রসলি ডিফর্ম জয়েন্ট, এরকম সিনারিও থাকলে সেটা হচ্ছে সার্কট জয়েন্ট। তাহলে এরকম কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডিসপ্রপোর্শনেট থাকে, যেমন আগের দিন আমরা বলছিলাম নিউমোসিস্টাইটিসের ক্ষেত্রে এক্সামিনেশন ফাইন্ডিংসকে কিছু পাবেন না, কিন্তু পেশেন্টের সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ। সার্কোস হচ্ছে উল্টা, এখানে হচ্ছে এক্সামিনেশন করে বা ইনভেস্টিগেশন করে অনেক ফাইন্ডিংস পাবেন, বাট পেশেন্টের কোনো কমপ্লেইন থাকবে না তেমন। A 44-year-old man presents with rhinitis, asthma, and tender subcutaneous nodule. Antibodies to myelopod oxidase ANCA are present. Eosinophil count is raised. Chest X-ray shows passive pneumonitis. তাহলে এটা আমরা এর আগে বলছি, অ্যাজমা লাইক প্রেজেন্টেশন। এমপি অঙ্ক হচ্ছে এটা প্রিয়াঙ্কার একটা নাম, প্রিয়াঙ্কা পজিটিভ, ইসনোফিল কাউন্ট বেশি। এক্সেলেন্ট। এটা হচ্ছে খুবই টিপিক্যাল সিনারিও, ইসনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিএনজাইটিস। ইজিপি হচ্ছে এফসিপিএস এমআরসিপি দুইটা পরীক্ষাই ফ্রিকোয়েন্টলি আসে। পেশেন্টের তখন অ্যাজমা লাইক প্রেজেন্টেশন থাকবে, অথবা বলতে পারলে পোরলি কন্ট্রোল অ্যাজমা বা রেজিস্ট্যান্ট অ্যাজমা, ট্রিটমেন্ট করতেছে, কোনো ভালো হইতেছে না। সাথে পেশেন্টের যে স্কিন নোডুল বলতে এটা মেইনলি হচ্ছে পালপুরার কথা বলছে, যে কোনো ভাস্কুলাইটিস হইতে পারে। আর এর সাথে প্রিয়াঙ্কা পজিটিভ থাকতে পারে, ইউসিনোফিল কাউন্ট বেশি থাকতে পারে। অনেক সময় প্রিয়াঙ্কা পজিটিভ না বলে মাইলোপারঅক্সিডেজ আঙ্কা পজিটিভ বলতে পারে। তাহলে প্রিয়াঙ্কা আর মাইলোপারঅক্সিডেজ আঙ্কা একই জিনিস, তাহলে এই নামগুলো মনে রাখা লাগবে। In monosodium used monohydrate arthropathy, what is the most characteristic feature seen on examination of the synovial fluid? তাহলে মেইন হচ্ছে গাউটের ক্ষেত্রে আমরা যে ক্রিস্টাল পাই আর কি, ইউজেড ক্রিস্টাল, এটা ক্যারেক্টারিস্টিক জানতে চাইছে। একটা ফিচার্স তো না এখানে বলা নেই। এক্সেলেন্ট। তাহলে এগুলো দেখতে হয় লং নিডল শেপ ক্রিস্টাল। তাহলে নিডল শেপ ক্রিস্টাল নেগেটিভ বাই রিফ্লেজেন্স, মানে প্রতিসরণ নাই আর কি, এটা হচ্ছে ইউজেড ক্রিস্টাল। আর যদি বলে রম্বয়েড শেপ পজিটিভ বাই রিফ্লেজেন্স, সেটা হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল। তাহলে এই দুইটা ক্যারেক্টারিস্টিক আমাদের মনে রাখা লাগবে। A 31-year-old woman complains of pain in the fingers of both hands. Which additional finding would be most likely to confirm a diagnosis of rheumatoid arthritis? মানে আদের ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট কোনটা? নন করে তো আছে। আচ্ছা, অপশনের মধ্যে আছে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, ক্রিপিটাস, রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্ড সাবকিউটেনিয়াস নোডিউলস।
আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি দুইটাই করতে পারি। দুইটা সেনসিটিভিটি সিমিলার, বাট স্পেসিফিসিটি বা কনফার্মেটরি হচ্ছে অ্যান্টি-সিসিপি। A 60-year-old woman is sent by the emergency department with a fractured neck of femur. She has a past medical history of unprovoked pulmonary embolism and is an ex-smoker. She undergoes surgical repair of her fracture and bone densitometry of the lumbar spine and femoral neck on the non-replaced side revealed T-score -3 and -2.8. 3 months later, you review her in the clinic. Which of the following long-term interventions would be the most appropriate for her? The patient is a বয়স্ক ফিমেল পেশেন্ট, ফিমার নেক ফ্র্যাকচার আছে, পালমোনারি এম্বোলিজম, এক্স স্মোকার হিস্ট্রি আছে স্মোকিং এর। আর এখন টি স্কোর করে দেখা গেছে একটাতে -3 আছে আর একটাতে -2.8 আছে। এরপর বলছে নেক্সট স্টেপ কি হবে। টি স্কোর -3 -2.8, এটা তাহলে কিসের মধ্যে পড়ে? নর্মাল আর অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস। এক্সিলেন্ট, তাহলে এটা হচ্ছে অস্টিওপোরোসিস। আমাদের হচ্ছে বিসফসফোনেট শুরু করতে হবে। তাহলে অস্টিওপোরোসিস এবং প্যাজেস ডিজিজ এই দুইটার ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে বিসফসফোনেট। তাহলে এটা হচ্ছে পরীক্ষা খুবই একটা কমন টপিক। এরকম টি স্কোর দিয়ে তারপর বলবে যে এটা অস্টিওপেনিয়া নাকি অস্টিওপোরোসিস নাকি নর্মাল লেন্সের মধ্যে আছে। Which one of the following diagnosis fits best with this clinical history? A 31-year-old woman presents for review. She complains of severe pain and restriction of movement affecting her right elbow, which is particularly bad on outside of the arm. There is no past medical history of note and she is a keen gardener. The pain is reproduced on resisted wrist extension where the examiner fixes the right elbow. তাহলে পেশেন্টের মেইনলি প্রেজেন্টেশন হচ্ছে এলবো পেইন নিয়ে। ল্যাটারাল পার্টে বেশি, আর রিস্ট এক্সটেনশন করলে পেইনটা রিপ্রডিউসড হয় বা বেশি হয়। এক্সেলেন্ট, তাহলে ডায়াগনোসিস ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। তাহলে এলবো পেইনের সিনারিও ইউজুয়ালি দুইটা আসে, একটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস আর একটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস। ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসকে আমরা একটু বলতে হচ্ছে কি জানো, টেনিস এলবো, আর মিডিয়ালটা বলা হয় গলফাস এলবো। পার্থক্য হচ্ছে কি, ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের ক্ষেত্রে পেইন থাকবে ল্যাটারাল পার্টে, মিডিয়াল এপিকন্ডাইলাইটিসে পেইন থাকবে মিডিয়াল পার্টে। আর রিস্ট এক্সটেনশন করলে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসে পেইন বাড়বে, আর ফ্লেকশন করলে পেইন বাড়বে হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলাইটিসে। এই দুটো সিনারিও খুব কমনলি পরীক্ষায় আসে। জাস্ট 2-3টা পয়েন্ট মনে রাখলে এটা ডায়াগনোস করা যাবে। A 60-year-old patient has been complaining of 1 month history of generalized headache, malaise, and fever. He has also noticed scalp sensitivity while brushing his hair. What would be the most appropriate treatment? তাহলে বয়স্ক পেশেন্ট, প্রেজেন্টেশন হচ্ছে হেডেক, ফিভার অ্যান্ড ম্যালাইস নিয়ে, আর সাথে আছে স্কাল্প টেন্ডারনেস। তাহলে ডায়াগনোসিস কি? ই, আচ্ছা, এটা ডায়াগনোসিস কি? একটা বয়স্ক রোগী হেডেক অ্যান্ড ফিভার নিয়ে প্রেজেন্ট করছে, সাথে স্কাল্প টেন্ডারনেস আছে।
ডায়াগনোসিস হচ্ছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস। আমরা দিব হচ্ছে ওরাল স্টেরয়েড এবং এটা দেবো হচ্ছে হাই ডোজে। পিএমআই এর সাথে অ্যাসোসিয়েটেড আমরা বলতেছিলাম, পিএমআই এর সিনারি যদি এইভাবে দেওয়া থাকে, কিন্তু এটাতে কেন দেয় নাই আর কি। তাহলে পলিমায়ালজিয়া রিউমেটিকা এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস। পলিমায়ালজিয়া ট্রিটমেন্ট হচ্ছে লো ডোজ স্টেরয়েড, জায়ান্ট সেল আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে হাই ডোজ স্টেরয়েড। জায়ান্ট সেলের সাথে পলিমায়োসাইটিস এবং ডার্মাটোমায়োসাইটিস যেটা মনে রাখা লাগবে, এই তিনটাতে আমরা হাই ডোজ স্টেরয়েড ইউজ করি। আর পিএমআই হলে সেক্ষেত্রে আমরা লো ডোজ দিব। তাহলে অনেক সময় পিএমআই সিনারি দিয়েও জায়ান্ট সেল আর্থ্রাইটিসের কোশ্চেন বানানো থাকতে পারে। তো কোনো একটা বয়স্ক রোগী, তার এরকম শোল্ডার বা পেলভিক জয়েন্টে পেইন অ্যান্ড স্টিফনেস আছে, এই পেশেন্টটা এখন সিভিয়ার হেডেক নিয়ে প্রেজেন্ট করছে। মোস্ট লাইকলি কজ অফ দিস হেডেক কি হইতে পারে, তো সেটা হবে জায়ান্ট সেল আর্থ্রাইটিস। তাহলে জায়ান্ট সেল আর্থ্রাইটিস দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে বয়স্ক পেশেন্ট সাথে হেডেক আছে, অথবা পলিমায়ালজিয়া রিউমেটিকা আছে সাথে হেডেক আছে। আই ইনভলভমেন্ট থাকতে পারে, বাট আই ইনভলভমেন্ট থাকলে অন্যান্য কজগুলো আমাদের তখন চিন্তা করতে হবে। তাহলে আই ইনভলভমেন্ট দিয়েও এখানে প্রশ্ন আসতে পারে যে পেশেন্টের ব্লাইন্ডনেস হলে ব্লাইন্ডনেসের কজ কি, কোন ভেসেল অক্লুশন হয় এখানে। তাহলে কোন ভেসেল ইনভলভমেন্ট হয় জায়ান্ট সেল আর্থ্রাইটিসে, যেটা কারণে পেশেন্টের ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। আচ্ছা একটু দেখে নিন পোস্টেরিয়র সিলিয়ারি বা শর্ট সিলিয়ারি, তখন কিছু একটা ছিল মনে হয়। A 69-year-old diabetic woman has seals and rigors and has only history of pain in the right knee. She is febrile. Her blood tests show SCRP 25 and ESA 37, weakly positive rheumatoid factor. What clinical diagnosis should be considered most likely until excluded? তাহলে বয়স্ক পেশেন্ট মনোআর্থ্রাইটিস নিয়ে আসছে, অন্য কোনো ডায়াগনোসিস এক্সক্লুড হওয়ার আগে আমাদের কোন ডায়াগনোসিস চিন্তা করতে হবে? এক্সেলেন্ট। তাহলে সেপটিক আর্থ্রাইটিস। তাহলে প্রশ্ন এমআরসিপি হলো, এটা আসলে ডেভিডসনের ডিরেক্ট লাইন তুলে দিছে বলা যায়। ডেভিডসন ডিরেক্টলি লেখা যায় আর কি, any acute monoarthritis should be treated as a case of septic arthritis until otherwise proved. আচ্ছা এটা আমাদের লাস্ট প্রশ্ন। A 25-year-old woman complains of a loss of appetite, low grade fever, pain in the shoulders and buttocks, and severe cramping pain in her arms and hands during an aerobic class. On examination, the radial pulse is weak in both arms. The blood pressure is 85 by 60 millimeter mercury in right arm, 60 by 40 millimeter mercury in her left arm, 130 by 80 millimeter mercury in both legs. তাহলে পেশেন্ট হচ্ছে ইয়ং ফিমেল পেশেন্ট। প্রেজেন্টেশন হচ্ছে ফিভার আছে, পেইন আছে শোল্ডার ইন বাটক্সে অ্যান্ড লস অফ অ্যাপিটাইট, মানে সিস্টেমিক ফিচার্স আছে। সাথে তার আপার লিম্বে বিপি হচ্ছে কম, লোয়ার লিম্বে বিপি হচ্ছে বেশি, বেশি মানে নর্মাল আর কি, মানে অ্যাসিমেট্রি আছে। ডায়াগনোসিস কি? এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস টাকাশোস ডিজিজ। টাকাশোস ডিজিজের প্রেজেন্টেশন হচ্ছে, আমরা এর আগে বলছি অলমোস্ট কোয়াক্টেশন অফ এওর্টার মতো। কোয়াক্টেশন অফ এওর্টার যে ফিচার্স, টাকাশোস ডিজিজেরও অলমোস্ট সিমিলার ফিচার্স, শুধু একটা পার্থক্য কি, টাকাশোস ডিজিজগুলোতে সিস্টেমিক ফিচার্স থাকবে, ফিভার,
ওয়েট লস, জন্ডিস এই টাইপ, সরি জন্ডিস বলছি কেন, ফিভার, ওয়েট লস, জয়েন্ট পেইন, ম্যালাইস। তাহলে টাকা ডিজিজ এটা হচ্ছে একটা ভাস্কুলাইটিস, এটা হচ্ছে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। তো ভাস্কুলাইটিসের যে সিস্টেমিক ফিচার্স থাকে, ফিভার, ওয়েট লস, জয়েন্ট পেন, ম্যালাইস, আচ্ছা যায় এই টাইপের ফিচার্সগুলো থাকবে। কোয়ার্কটেশনের পেয়ারটাতে ইউজুয়ালি এই ধরনের ফিচার্স থাকে না। তাহলে এই দুইটা দিয়ে আমরা আলাদা করতে পারি। আর টাকাশো ডিজিজ এটা হয় ইউজুয়ালি ইয়ং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, এশিয়াটিক কান্ট্রিতে সম্ভবত বেশি কমন। তাহলে এই পেশেন্টটা যদি আমরা এইগুলো বাদ দিতাম, তার কোনো ফিভার নাই, ওয়েট লস নাই, জয়েন্ট পেন টেন এগুলো কিছু নাই, তাহলে সেটা তখন আমরা কোয়ার্কটেশনের পেয়ারটা বলতে পারতাম। তাহলে এটা একটু খেয়াল করে দেখবেন সিস্টেমিক ফিচার্স আছে কিনা। বায়োস্ট্রিজ ক্লাস আমরা হয়তো এই সপ্তাহ নেক্সট উইকে হচ্ছে আমরা নিব। নেক্সট উইকে প্ল্যান কি ছিল, ইমার্জেন্সি ক্লাস মনে হয়। আচ্ছা এই মাসের থার্ড উইকের দিকে হয়তো আমরা বায়োস্ট্রিজটা ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে, কারো কোনো প্রশ্ন আছে আজকের টপিক রিলেটেড বা অন্য কোনো ই থাকলে বলতে পারেন, কারণ আমাদের তো বড় চ্যাপ্টারগুলো আমরা শেষের দিকে আর কি। আচ্ছা কারোর যদি অন্য কোনো টপিক্স নিয়ে কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাইতে পারেন, আমরা চ্যাপ্টারগুলো শেষ হলে ইনশাল্লাহ হয়তো 20-25 মতন টাইম পাবো, সেই সময় তো আমরা তাহলে ওইগুলো ক্লাস নিতে পারবো আলাদা করে। বায়োস্ট্যাটিস্টিক, বায়োস্ট্যাটিস্টিক্স আর জেনেটিক্স এগুলো আমরা হয়তো থার্ড উইকে বা ফোর্থ উইকের দিকে লাস্টের দিকে নিবো, মানে এই মাসের লাস্টের দিকে। জেনেটিক্স আমরা লাস্টের দিকে নেবো ইনশাল্লাহ। অঙ্কোলজি না, অঙ্কোলজি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এখান থেকে তো মোটামুটি প্রশ্ন আসবে, প্রত্যেক একটা যেটা প্রশ্ন আসে। আমাদের কাছে এখন বড় চ্যাপ্টারগুলো তো মনে হয় নাই আর, আমাদের ডার্মাটোলজি আর সাইকেট্রি আছে। এই দুটো চ্যাপ্টার শেষ হলে আমরা বাকি যেগুলো ছোটখাটো কিছু টপিক্স আছে এগুলোতে এক একদিন একটা চ্যাপ্টার ক্লাস নেওয়া যাবে, খুব বেশি পেজ না, অল্প কিছু পেজের চ্যাপ্টার। আচ্ছা কারোর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমাদের ক্লাস এ পর্যন্ত আজকে। ইমিউনোলজি না, হ্যাঁ ইমিউনোলজিটা হয়তো আমরা একদম মাসের লাস্টের দিকে নিতে পারবো হয়তো। আজকে তো 10 তারিখ, একদম লাস্টের দিকে হয়তো নিব। ইমিউনোলজি থেকে আসলে খুব বেশি বোঝার কিছু নাই, মুখস্থ কিছু টপিকস আছে, ওগুলো একটা ক্লাস নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।